আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার জন্য আজকে একটা অন্যরকম ব্লগ শুরু করলাম। আজকে অনেক কথা হবে আমাদের জীবন সম্বন্ধে। দীপার সাথে কিভাবে পরিচয় হলো, আমি কোথায় জব করতাম, কিভাবে সৌদি আরবে গেলাম, কেন গেলাম, কোথায় ছিলাম, কোথায় আসলাম, এগুলা সম্পূর্ণ ডিটেলস আজকে তোমাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে জানিয়ে দিব। আর তার আগে একটা চা বানিয়ে নিই। চা ছাড়া কি আড্ডা চলে বলো? চায়ের সাথে কিন্তু আড্ডাটা অনেক মজার হয়। তো চলো আজকে আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু শেয়ার করব। সাথেই থাকো, দেখতেই থাকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক দাও, কমেন্ট করো ভালো ভালো। দীপা, এই দীপা, নাও চিয়ার্স। টি টাইম। তা আমরা এই যে চা খাচ্ছি আর গল্পের কোনো শেষ নাই, প্রচুর গল্প হচ্ছে আমাদের ভেতরে। এই চা নিয়ে কিন্তু অনেক আমাদের দেশের অনেক ঐতিহ্য আছে। সেটা হচ্ছে সিলেটের বিখ্যাত চা। আমি মানে ছোটবেলায় শুনছি, এটা সত্য না মিথ্যা আমি জানি না, চা নাকি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ, যেটা হচ্ছে ব্রিটিশরা যারা লন্ডনে তারা নাকি আমাদের দেশ থেকে চা খাওয়া শিখছে। আর সেই চায়ের বাগান আমাদের দেশের পাশে, ব্রাহ্মণবাড়িয়ার পাশে, সিলেট, মনতলা, ওখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। যদিও চায়ের প্রসঙ্গ আসছে, আমরা ফ্রেন্ডরা আগে কি কখনো চা খাইছি? না, আমরা একসাথে তেমন খেতাম না, আমার বাসায় গেলে খাইতাম। চা খাইতাম, হ্যাঁ, বেশি একটা আগে অত বেশি একটা ছিল না, আমরা আমরা কেউ চা করছিলাম না। কিন্তু দেখি যে আমি সৌদি আরবে যাওয়ার পরে চা খোর হয়েছি, আসার পরে দেখি আমার থেকেও বেশি নেশাখোর। এটা হচ্ছে নেশাখোর হয়েছে। আমি চা কর, ও হচ্ছে নেশাখোর। ও আমি চা প্লাস হচ্ছে কফি, এই দুইটারই প্রেমে পড়ে গেছি উইথ গাহুয়া। যদিও আমার আরব কান্ট্রিতে কেউ নাই যে আমাকে গাহুয়া দিবে, আমার ফ্রেন্ডরা ছিল কিন্তু গাহুয়া নিয়ে আসে নাই। আল্লাহ, মাস আমার গাহুয়ার কথা বলছিল, একটু খেয়াল ছিল না গাহুয়া নিয়ে আসা। তো গাহুয়া আর খেজুর এটা নাকি শরীরের জন্য খুব ভালো, এটা আমাদের অনেক স্বাস্থ্যকর না? হ্যাঁ, যাই হোক, ওটার জন্য আমি একটু আসলে গাহুয়াটার মূল ইতিহাসটা বলি। আরবিয়ানরা আরব কান্ট্রি আর অন্য কান্ট্রিতে কথা আমি কিছুই বলতে পারবো না, যেহেতু আমি অন্য কান্ট্রিতে ছিলাম না, আমি আরব কান্ট্রিতে ছিলাম। কয়েকটা কান্ট্রির মানুষের সাথে আমাদের উঠা বসা ছিল। তো আমরা ওনাদের সম্বন্ধে জানি যে আরবিয়ানরা হচ্ছে সবারই প্রায় 80% 70% ক্যারেক্টার একরকম, রাইট? খাওয়া দাওয়ার দিক দিয়ে। হ্যাঁ, আমি কারণ আমি তো তোমারটা কারেন্ট চলে গেছে, মানে দীপারটা তো যা আমরা তো তখন জব করতাম, ওই সম্বন্ধে তেমন আমাদের ধারণা ছিল। কিন্তু আমি যখন সৌদি আরবে গেলাম তখন কিন্তু আমি যখন পার্লারে চাকরি করতাম, তখন আমার মিশরের, তারপর হচ্ছে লেবানন, সৌদি আরব, তারপরে আরেকটা হচ্ছে একটা আরব কান্ট্রির মানুষের সাথে আমার উঠা বসা হয়েছে। ওনাদের খাবার দাবার সবকিছু হচ্ছে প্রায় সেম সেম। আচ্ছা, এখন কি বলতে নিয়েছিলাম ওইটাই তো ভুলে গেছি। বলতে চাচ্ছিলাম এটা যে আমরা বনানীতে যখন আমরা দুজন খাইছিলাম আতিনে, যে আতিন নামে একটা রেস্টুরেন্ট আছে, এটা বলতে এক ভিডিওর মধ্যে প্রায় সময় খেপসা খেতাম আমরা দুজন, খুব 1200 টাকা প্লেট ছিল, 1200 খেপসার প্রেমে পড়ে গেছে। আমি লাইফ পার করে দিতে পারবো, আমার কাছে এত ভালো লাগতো। যদিও আমরা বাঙালি ভাত মাছ আমাদের সব থেকে প্রিয় খাবার, আমরা ভাত মাছ কখনোই ছাড়তে পারি না। এটা একটা ড্রাগের মতো আমাদেরকে ধরে রাখছে, আমরা এটার প্রতি বের হতে পারি না। কিন্তু এখান থেকে বের হওয়া উচিত। দিনে একবার হলেও আমাদের ভাত খেতে হয়, যদিও আমাদের শরীরে ক্ষতি করে, তারপরও আমরা ভাত না খেয়ে বাঁচতে পারি না। তারপর হচ্ছে ওইটা আমাদের দুজনের অনেক পছন্দের ছিল, আতিনের সেই খেপসা। তো জান্নাত আপু যখন বাইরে ছিল, উনি ফার্স্ট টাইম বাইরে যাওয়ার পর, আমি এটা সত্য বলতেছি কিনা তুমি বলবা, উনি দিনে রাত্রে আমার মনে হয় না যে উনার বোন বা উনার মা বাবা কাউকে এত কল দিছে, বা ইভেন উনার হাজবেন্ডকে সারাদিন সারা রাত আমার সাথে কথা হইতো। তখন শুধু আমি বলতাম, তুমি তো এখন খেপসা খাইতে গেছো, তুমি এখন ইচ্ছা করে, মানে আমাদের রাত্রে 2টা 3টা পর্যন্ত কথা হইতো। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে একটা মেয়ের সাথে এত কিসের কথা। হ্যাঁ, আমাদের অনেক কথা, কথার কোনো শেষ নাই। আমাদের কথার বরাফু ওই রুমে এক পাশে গিয়ে পড়েছে, মানে এখানে বসলে যে বিরক্ত হয়।
আসলে কি আমাদের কথার কোনো মানে নাই বা কথার কোনো কিছু নাই, আমরা শুধু একজন আরেকজনের সাথে কথা বলতে পারলে স্যাটিসফাইড। শুধু আমরা দুইজন না, আমরা সব ফ্রেন্ড সার্কেল একসাথে হলে এরকম কথাই বলতে থাকি, কি বলি জানি না, কি কোথা থেকে শুরু হয় কোথায় শেষ হয় তাও জানি না। বাট আমাদের কথা হচ্ছে কি আমরা আরাম পাই, একজন আরেকজনের সাথে কথা বলে আরাম পাই, স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের এখানে যা ইচ্ছা তা বলা যায়, কোথাও কোনো ফুল স্টপ নাই। এই যে লাইক আমারও একটা বড় আপু আছে, ওরও একটা বড় আপু আছে, উনারও ছোট বোন আছে, আমারও ছোট বোন আছে। আমরা এত মন খুলে কথা বলতে পারি না, মন খুলে ওদের সাথে যা ইচ্ছা তা করতে পারি না। বোন তো বোনের জায়গা তো বোন, বোনের তো পৃথিবীতে কারোর সাথে তুলনা হয় না। আমার ভাগ্নিরা আছে, ওদের সাথেও এরকম ভাবে মানে সবকিছু বলা যায় না, কোথাও গিয়ে ফুল স্টপ দিতে হয়। কারণ তারা কি মাইন্ড করে বা তারা কি বুঝে, হয়তো বা আমার কথার ভঙ্গিতে কোথায় কষ্ট পাওয়া যায় বা আমার কি এটা বলা ঠিক হলো কিনা, চিন্তায় পড়ে যায় আর কি, এক কথায় টেনশন। কিন্তু এখানে কোনো টেনশন নাই, মুখ দিয়া যা আসে তা লাথি গুতা যা আছে ওরে লাথি দিয়ে আমি মানে এরকম চলতেই থাকে, নো টেনশন টু ফুর্তি, যা ইচ্ছে তা বলো। আর যেখানে সেখানে মন চাইলো আমরা রাত্রে, এখন তো এটা গ্রামে তো আর অত ভাবে চলা যায় না। ধরো আমাদের মন চাইলো রাত্রে 12টা বাজে চল বেরিয়ে যাই, গিয়া ঘুরতাম। আমরা এরকম হয়েছে যে আজান দিচ্ছে, আজানের সময় আমরা বাসায় ঢুকছি। অ্যাকচুয়ালি আমরা যে ফ্রেন্ডশিপটা আমাদের ভিতরে ছিল, এটাই আমাদের দুজনেরই ফ্রেন্ডশিপটার সময় ছিল। আমাদের এতক্ষণ ধরে কথা বলছি, মনে হচ্ছে যে মাত্র আধা মিনিট ধরে কথা বলছি, তাও তোমাদের সাথে। তাহলে বুঝো আমাদের জীবনটা এখন কেমন কাটছে। আসলেই অনেক মিস করতাম, ও আমাকে অনেক মিস করতাম, আমিও ওরা অনেক মিস করতাম। ও যেদিন আমি সৌদি আরবে যাই, আমার সেই স্মৃতিগুলা মনে পড়ে। ও এয়ারপোর্টে এসে আমি ওর সাথে দেখা করিনি, কারণ আমার মনে হচ্ছিল যে এয়ারপোর্টে ওর সাথে দেখা করি না এরকম না, বাট আমার ফ্যামিলি, ওর কোনো ফ্রেন্ড, ওর কোনো সার্কেলে কেউ জানতো না যে ও যাবে, আমি জানতাম। শুধু উনি যাওয়ার প্রায় 1 মাস আগে, না 1 মাস না 1 সপ্তাহ আগে, না তুমি যাওয়ার 1 মাস আগে আমি তোমার বাসায় তো 1 মাস ছিলাম। হ্যাঁ, ও এই জন্যই ও জানছে না, ও জানতো। তুমি কিন্তু এই জন্যই জানছো। আবার অন্য ফ্রেন্ডের দেখলে কিন্তু মাইন্ড করবো যে দীপা কিছু বলে গেছে, ওরকম কিছু না। আমি ওনার এই গ্রামে আরেকবার ঘুরে গেছি, সেটা হচ্ছে 2019 সালে। আমি যখন বাইরে যাই তখন, তখন আমি সুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ, তখন আমার ফিট। বাট তখন আমার এখানে আসার পরে আমার ওই দিনগুলো মনে পড়ছে। দীপা আর বড় আপু স্বাস্থ্য সচেতন একটা মানুষ, অনেক স্বাস্থ্যের প্রতি অনেক দুর্বলতা, কিন্তু ও মাঝখান দিয়ে হচ্ছে অনেক বিরাট বড় অসুস্থ ছিল। মানে ও যে এরকম আমার পাশে বসে কথা বলতে পারবে, এটা আসলে মানে কল্পনা করতে পারে না কেউ, যে ও আমার এখানে বসে কথা বলতে পারবে। তো আলহামদুলিল্লাহ মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে আসছে, এখনো অনেকটা হেলদি হয়েছে, বাট কিন্তু অনেক স্মার্ট। আর স্মার্ট সবাই, আমরা সবাই আমাদের যে ফ্রেন্ড সার্কেল সবগুলো হচ্ছে স্মার্ট। আমাকে যেই রকম দেখছো, আমি সবসময় হিজাব পড়তাম, বাট আমি বোরখা পড়তাম না রে বনানীতে, লাস্টে দিয়ে মনে বোরখা পড়ছিলাম। আচ্ছা ওগুলা যাই হোক, না এটা কেন বললাম জানো, আমি যে মুরব্বেন যেখানে আমি যে চাকরি করে আসলাম লাস্টে, ওইটা জীবন কাহিনীটা অনেকেই জানে না। আসলে আমরা হাজবেন্ড ওয়াইফ সৌদি আরবে গেছি, যাওয়ার পরে আমি পার্লারে জব করতাম, আমার হাজবেন্ড একটা কোম্পানিতে জব করতো। তখন হচ্ছে করোনা চলে আসে, করোনার মধ্যে জানোই পার্লার একদম মানুষকে টাচ করে কাজ করতে হয়, তখন পার্লারটা একদম ক্লোজ করে দিছে। বাট আমার হাজবেন্ডের অফিসটা হচ্ছে ক্লোজ করে নাই, বাট কাজ ওর চাকরিটা ছিল, বাট ওর ছিল না, মানে চাকরি জানে, কিন্তু আমার অলরেডি চাকরিটাই চলে গেছে। তখন আমি ছিলাম শহরে বেলজুরেসি, যে বাজারের এখানে বাসা ভাড়া অনেক বেশি দাম। তারপরে বুঝতে পারো যে একজনের ইনকাম দিয়ে হচ্ছে এতগুলো মানুষের চলাফেরা। তখন বাচ্চারা ছিল না আমার সাথে, তামজিদও যায় নাই, তামজিদও ছিল না সৌদি আরবে। তারপরে হচ্ছে আমরা বললাম যে একটু, ওর একটা ফ্রেন্ড ছিল, বললো যে গ্রামের দিকে, মানে আমি যেখানে ছিলাম মুরব্বিয়ান্টির বাড়ি, বলে যে ওইদিকে বাসা নিলে দাম কম, মানে ওইখানে অত বেশি দাম, তো ওইখানে হচ্ছে কম দামে বাসা পাইলাম। মুরব্বিয়ান্টিরাও চাইছিল যে এই বাসাটা যেন পরিষ্কার থাকে, এইটা তাদের মূল উদ্দেশ্য ছিল, ভাড়া দেওয়ার জন্য। আমিও ভাড়া গেলাম। তখন হচ্ছে মুরব্বিয়ান্টির যেই ছেলেটা অসুস্থ, কয়েকদিন যাওয়ার পরেই অসুস্থ হয়। আমি কিন্তু ভাড়া কিন্তু 1 মাসেরও দিতে পারি নাই, দুঃখিত। ওনার সাথে আমার এমন ভালো সম্পর্ক হয়েছে, আমার থেকে আসলে ভাড়া নিয়ে ওনারা খাবে ওইরকম পজিশন ওনাদের ছিল না যে আমার থেকে ভাড়া নিয়ে ওনাদের চলতে হবে।
তরুণদার সাথে যখন আমার ভালো সম্পর্ক হয় তখন এই যে মুরব্বী আন্টির ছেলেটা অসুস্থ হয়, তারপরে আমি ওখানে ওনার সেবা যত্ন করতে থাকি, মানে রান্না টান্না করি, টুকটাক কাজ করি, কাপড় ধুইতাম দেখতাম, কারণ আমি একা একা বাসার ভিতরে কি করব। আসলে মূলত কিন্তু মুরব্বী আন্টিদের বাড়িটা কিন্তু আমার ভাড়া নেওয়া, ফার্নিচার যে খাট, আমার বড় খাট নিয়ে গেছিলাম, একটা আলমারি নিয়ে গেছিলাম, আলমারিটা ছিল যেটা আমি ইউজ করতাম, কিন্তু খাটটা ভেঙে গেছিল, খাটটা ফেলে দিছি। তো যাই হোক, যারা যারা এখনো আমাকে ফিল করো যে আমি ওইখানে খাদ্দামা, হ্যাঁ আমি খাদ্দামা, আমি প্রাউড ফিল করি। সরি প্লিজ এভাবে বলবা না, ইট ইজ নট খাদ্দামা অর হাউসমেট। আমাকে বলে এইভাবে, কে বলে? সে কমেন্ট করে, যারা কমেন্ট করে ওরা ন্যারো মাইন্ডের। বিকজ আমার মনে হয় তোমরা প্রত্যেকটা মেয়ে যার যার বাসায় নিজের কাজটা করে খাও। ছেলেরা করে, মেয়েরা করে না। ছেলেদের আমি কি বলতে পারি, ওরা কতটুকু নিচু মাইন্ডের হলে। আমি তো এরকম বাংলাদেশে আসলে কি আমি কোন মেয়ে মানুষের নেগেটিভ কমেন্ট করতে দেখিনি। ভাই আমি একটা কথা বলি, মানে তোমাকে যে ছেলেরা এই কথা বলছে, আচ্ছা আমি জানি না জান্নাত আপুকে কারা এইভাবে কথা বলছে, কোন ছেলেরা এইভাবে কথা বলছে, তারা কেমন মাইন্ডের হতে পারে, কতটুক ন্যারো মাইন্ড, কতটুক বাজে মাইন্ড হলে একটা মানুষ আরেকটা মানুষকে তার কর্ম দিয়ে তাকে আঘাত করতে পারে বা তার কর্ম ছিনায় নিতে পারে। সে কতটুকু খারাপ মাইন্ডের হলে এই ধরনের কথা বলতে পারে। আমি চিন্তা করতেছি, তার মা, তার বোন, তার স্ত্রী, তার ফ্যামিলির কেউ কি কাজ করে না? তারা তাহলে খাবারগুলো আসে কোথা থেকে? তাদের ঘরবাড়ি ক্লিন থাকে কিভাবে? তাদের মানে আশেপাশের মানুষজন তাদেরকে কি বলে? পৃথিবীর প্রত্যেকটা মেয়েই খাদ্দামা। এখন সেটা না, খাদ্দামা বলাটা ঠিক না, কারণ প্রত্যেকটা মানুষকে তার নিজের জায়গাটা গুছায় গেছে রাখতে হবে, তার নিজের ক্লিন সে থাকতে হবে, তার রান্না, তার পছন্দের খাবার। আমি অনেক মানুষের মা আছে যারা, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে তার মার হাতের রান্না পছন্দ করে না। তারপর অনেক মানুষ আছে যে তার অনেক কিছু খাইতে ইচ্ছা করে যেটা সে তার মার হাতে খাবে না, সে নিজের হাতে খাবে। আমার একটা ভাতিজি আছে, 1.5 বছর হয় নাই, ও নিজের হাতে সবকিছু করতে পছন্দ করে। হ্যাঁ, ও নিজের হাতে সবকিছু করতে পছন্দ করে। আর আমার কথাটা বলি, আমি যে বাংলাদেশে, সে আমার ফ্রেন্ড, আমি তার সাথে চলাফেরা করছি 2017-তে, আমরা দুজন ক্লোজ হইছি। দ্যাট টাইম আমি একটা অফিসে জব করি, আপনার ইটালি এম্বাসি, যেটা হচ্ছে আপনারা সবাই চিনবেন, বনানী রাসেল পার্কের অপোজিট সাইডে ইটালি এম্বাসি ছিল। ইটালি এম্বাসির 5 তালা, মানে ফ্লোর 5, সেখানে আমাদের অফিসটা ছিল। সেটা একটা প্লাস সৌদি অ্যান্ড বাঙালি লাইসেন্স অনার, আর সৌদি হচ্ছে সেই অফিসের মালিক। তো এই 2 কম্বিনেশনে আমাদের জব ছিল। তা আমরা দুজন ওইখান থেকে পরিচয়, আমাদের ওই অফিস থেকে পরিচয়। যদিও ওই অফিসে ওনার সাথে আমার পরিচয়, কিন্তু ওই অফিসে কখনোই, যেহেতু আমি একটা ওয়ার্কার ছিলাম, ওই অফিসের এমপ্লয় ছিলাম, সেই হিসাবে আমার অফিসের ছুটির পর ওইখানে বসার কোনো রাইটস ছিল না। তো আমি চলে আসতাম। আমি চলে আসার পরে সে ওইখানে থাকতো কিনা, বা ওইখানে আরো কলিগ ছিল আমাদের, আমার উপরে ছিল, আমার নিচে ছিল, তাদের সাথে তার কেমন আন্ডারস্ট্যান্ডিং ছিল সে ভালো জানে। তো আমি ওইখানে তার সাথে আমার খুব ভালো একটা বন্ডিং হয়, ওইখান থেকে আমাদের পরিচয় হয়, আমরা অনেক আড্ডা টাড্ডা মারি অফিসের বাইরে আসা, কারণ অফিসের বাইরে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছিল। হ্যাঁ, বিএফসি ছিল, কেএফসি ছিল, আমরা হাত ভরে টাকা ইনকাম করতাম প্রতিদিন 5,000 6,000। আমি সে একজন বিজনেসম্যানের হোমম্যান ছিল, উনার হাজবেন্ড একজন বিজনেসম্যান ছিল, প্রতিদিন দিন ইনকাম। আমার এখনো মনে আছে ফার্স্ট ডে উনি যখন আমার অফিসে যায়, আমি অফিসে ডেস্কে বসা, উনি যখন আমার অফিসে ঢুকে আমি অফিসে ডেস্কে বসা। তো আমি অফিস থেকে উনার দিকে তাকায় হা হয়ে গেছি, মানে আমি কনফিউজ যে সে কোন দেশের হবে, সে কি আরাবিয়ান হবে, সে কি মানে কোনো পাকিস্তানি হবে, বা সে কি কোনো তুরস্কিয়ান হবে, বা ইয়ামেনি অথবা মিশরি। আমি ডিসাইড করতে পারতেছি না যে কোন দেশের মেয়েটা। এত সুন্দর একটা মেয়ে আসছে অফিসে, মানে আমি ওই অফিসে যাওয়ার পর আমি আগে অনেক মানে ফরেনিয়ার দেখার জন্য এক্সাইটেড থাকতাম। আমার অনেক ভালো লাগতো, মানে ফরেনারদের সাথে যদি কথা বলা যায়, তাদের সাথে মানে তাদের ফিলিংসটা জানার জন্য, তাদের সাথে কথা বললে না, তাদের সাথে বন্ধুত্ব করা অনেক ভালো লাগতো আমার কাছে। তো দ্যাট টাইম আমি ওকে দেখে আমি অফিস থেকে মানে সামনে আসি, সামনে এসে উনাকে জিজ্ঞেস করি, মানে আমার রুম থেকে বের হয়ে উনি আসলে আমার বসের রুমের দিকে যাচ্ছিল। তো আমি ওনাকে ইংলিশে কথা বলতেছি।
তো উনি হঠাৎ করে হাসি দিয়ে, মানে আমি তোমার সাথে ইংলিশে কথা বলছি। হ্যাঁ, উনার হাসিটা এত ভালো লাগছে আমার কাছে, সত্যি কথা ওই হাসিটা এখনো আমার কাছে ক্রাশ। তো ওই সময় উনি ফার্স্ট দিন দেখা, হ্যাঁ, তো উনি আমার সঙ্গে যখন কথা বলতেছেন, ওনার সঙ্গে আরেকটা মেয়ে ছিল। তো আমি ওনাকে জিজ্ঞেস করতেছি, ইংলিশে কথা বলতেছি, তো উনি হঠাৎ করে বাংলা বলছে। তো আমি বলছি কি ব্যাপার, আপনি বাংলা জানেন? মানে আমি অবাক, মানে ও আমাকে ইংলিশে কথা বলছে, আমি ওর সাথে ইংলিশে কথা বলছি, কিন্তু আমি ভাবছি যে ও হয়তো বা ওয়ার্কারের খাতিরে ওই আমার সাথে ইংরেজিতে কথা বলতেছে, কিন্তু ও যে আমাকে ফরেনিয়ার ভাইবা যে আমার সাথে কথা বলতেছে, হ্যাঁ আমি ভাবছি উনি ফরেনিয়ার, বিকজ উনি যখন সাজুগুজু করে মাশাআল্লাহ, উনি আমি তোমাদেরকে বলি, আমি কিন্তু আমাকে যেরকম নরমাল দেখো, আমি কিন্তু এরকম নরমাল জীবনে খুব কমই থাকছে। আমি সাজগুজ আসলে উনি এত মাশাআল্লাহ এত সুন্দর লাগতো ওনাকে, যে আমার মনে হয় না, আমার মতো অনেক মানুষ আছে যে তাকে দেখে কনফিউজ হয়ে গেছে সে আসলে কি বাঙালি নাকি পাকিস্তানি। অনেক জায়গায় আমার সাথে ইংরেজিতে কথা বলতো মেয়েরা, তো ফরানি মনে করে। দ্যাট টাইম আমি তাকে যখন কথাবার্তা বললাম, বুঝলাম যে সে বাঙালি, তো আমি উনার সঙ্গে বন্ধুত্ব করে ফেললাম। যে আসলে আচ্ছা, মাঝখান দিয়ে আরেকটু বলি, ও যখন আমি যখন ওর সাথে বাংলায় আর আরেকজন ওর সাথে ইংরেজিতে কথা বলি, আমি আরেকজনের সাথে বাংলায় বলতাছি যে আমার কাজ কতটুকু হইলো, আমি তখন একটা কাজ দিছিলাম। তুমি তখন ওনাদের অফিসে উনি বিজনেস করে, উনি কিন্তু বিজনেস ওম্যান, আর আমি কিন্তু একজন এমপ্লয় ছিলাম। মানে উনার লেভেলটা আমার থেকে হাই ছিল। ইভেন আমি ওই অফিসের সবথেকে বড় বিজনেসম্যান ছিলাম, আমি ছিলাম তখন ওই অফিসের মধ্যে সবথেকে বড়। হ্যাঁ, আমার উপরে কেউ আমার উপরে কাজ করতে পারে নাই, আমি সবথেকে বেশি কাজ করতাম। আর আমি যে এমপ্লয় ছিলাম, মান্থলি স্যালারির জন্য ওয়েট করতে থাকতাম যে আমার মান্থলি একটা স্যালারি আসবে আর আমি সেই স্যালারি দিয়ে চলবো। বাট সে কিন্তু ওরকম না, সে একজন ডিপেন্ডেবল লোক ছিল, একজন মানে ইন্ডিপেন্ডেন্ট পার্সন ছিল। সে কখনো অন্যের আশায় ছিল না যে সে অন্যের তাকে কিছু দিবে তারপর সে ওইভাবে চলবে, ওরকম কিছু ছিল না তার। সে নিজে তার ডিপেন্ডেবল অবস্থা ছিল, তার বিজনেস ছিল, ভালো পজিশন ছিল। আমি জানি না তার মাথায় কি ঢুকছিল, সে কোন কারণে। না আমি বলি, সৌদি আরবে গেছে কে, আমি বলি কাহিনীটা। আমাদের সাথে যারা বিজনেস করতো সবাই, প্রত্যেকটা ব্রোকার হচ্ছে সৌদি আরবে গেছিল, সবাই গেছে। এখন সৌদি আরবে গিয়ে কেউ ওমরা করে আসছে, হজ করে আসছে, আবার ভিসা লাগায় রেখে আসছে, আবার মাসে 2-1 মাস পর পরে যায়। তাইলে তখন আমার কাছে মনে হইলো যে আমরা তো বিজনেস করি, তাহলে আমরা এরকম করি না কেন। তখন এটাকে ছিল হচ্ছে একটা ফ্যাশনের একটা মানে আমি যাচ্ছি সৌদি আরবে যাচ্ছি, আমি বিজনেস করি, 2 দিন পরে পরে সৌদি আরবে থাকে না, এরকম একটা ভাব থাকে না। তো আমাদের সেই ভাবটা নাই কেন, মানে ভাব ধরার জন্য, মানে আমি বুঝতে পারছি এখন, সে আসলে চাচ্ছিল যে যেহেতু তার এখানে তার একটা ভালো পজিশন আছে, যেহেতু সে একটা ভালো লেভেলে ছিল, মনে হয় সে তখন এটা ডিসাইড করছে যে আমি একটা ট্যুর দেই, আমি একটু ফরেন কান্ট্রি গুলো ভিজিট করি, তাহলে হয়তো বা তার বিজনেসের যে জায়গাটা সেটা আরো ভালো হবে। তার হাজবেন্ড সহকারে সে আমাকে একা ফেলে আমার বিপদের দিন চলে গেছিল, যখন আমার তাকে প্রয়োজন ছিল। উনি যে টাইমটায় উনি আসলে বাহিরে যে টাইমটায় গেছিল, দ্যাট টাইম আমি আমার নিজের জায়গা থেকে অনেক ব্রোকিং ছিলাম, আমি অনেক কিছু থেকে ব্রোকিং ছিলাম। দ্যাটস ওয়ে আমি আসলে বুঝতে পারতেছিলাম না সে কেন যাচ্ছে। বাট উনি চলে যাওয়াতে উনার নিজের পার্সোনাল ব্যাপারে আমি যেটা বলতেছি, উনি পার্সন হিসেবে যেটা করছে উনার জন্য, উনার নিজের সেলফের জন্য ভালো কাজ করছে। সেই টাইমটা আমাদের দেশে অনেক আকাল পড়ে গেছিল। করোনা ভাইরাস আসলো না, করোনার আগে গেছো তুমি, 2019 সালে তুমি গেছো। বাট দ্যাট টাইম আমাদের দেশে 1 বছর আগে, হ্যাঁ, আমরা যে সেক্টরে ছিলাম এই সেক্টরটা অনেক খারাপ অবস্থায় ছিল। আমাকে বলতে দাও, সে যাওয়ার পর সে যে বুদ্ধিমানের কাজ করছে সেটা কিন্তু আমরা যারা যারা অফিস স্টাফ ছিলাম, যারা যারা ওনাকে চিনতাম, সবাই বলতাম যে সে অনেক ট্যালেন্টেড, তার অনেক বুদ্ধি আছে। সেই টাইমটা কিভাবে জানতে পারলো যে টাইমটা খারাপ টাইম আসবে, সে চলে গেল। আর ওখানে যাওয়ার পর আমরা কিন্তু এখানে আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত ছিলাম, তারপর কাজের দিক দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত ছিলাম, আমাদের সেক্টরে অনেক সমস্যা গেছে। দ্যাটস ওয়াই আমি আমার জব হারিয়ে ফেলছি, জবলেস হয়ে গেছি। শুধু ও না, সবাই, মানে সবারই পজিশন খারাপ। আমি আমারটা বলতে পারি শোনা, কারণ আমি স্টিল নাও আমি জবলেস।
স্টিল নাও আমি জবলেস, বাট দ্যাট টাইম সে যখন চলে যায় তার ওইখানে একটা ভালো অফার আসে, ভালো ওরকম আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যখন ভালো কোনো অফার পাবে সেটা লুফে নেওয়া উচিত, কারণ তার লাইফে ওইটাই ভালো টার্ন আসতে পারে। আসলে একটা কথা কি যে তখন আমার সবাই বলছে যে জান্নাত আপু অনেক ভালো একটা ডিসিশন নিচ্ছে। আমি তখন বুঝতে পারছিলাম আমি যে তখন যে আমি গেলাম সৌদি আরবে ওয়ার্ক ভিসা দিয়ে গেছি, আমাদেরও মনে মনে একটু ছিল যে যদি ওইরকম ভালো কোনো পাই তাহলে থেকে যাবে। আর তখন আমরা থাকা অবস্থায় দেখছিলাম তখন থেকেই শুরু হয়েছে, মানে এটা ডাউনের দিকে শুরু, এটা ফুট করে উপরে উঠে গেল না দীপা বিজনেসটা, আমাদের বিজনেসটা। হঠাৎ করে আমরা ঢুকলাম আর দেখি বাইরে বাই সৌদিয়ান, মানে বনানী ছিল না, বনানীটা হচ্ছে সৌদি আরব ছিল, এত পরিমাণ সৌদিয়ান আসলো বাংলাদেশে। আমি সৌদিয়ান বলতে চাই না ওই ব্যাপারটা, আমি যেহেতু বাঙালির আন্ডারে কাজ করছি সৌদিয়ান বলি যে আমরা তো সৌদিয়ানের সাথে কাজ করছি, আমার ব্যাপারে কথা বলতেছি। উনি বিজনেস করছে, দ্যাট তো উনি উনার লেভেলটা জানে, আমি আমার লেভেলটা জানি, আমি জব। তো ওই সময়টার মধ্যে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে আমাদের বিজনেসটা তেমন ভালো যাবে না, একটু খারাপ পজিশনে আছে। তারপরে আমরা হচ্ছে গিয়ে ওইখানে ভালো অফার পাইলাম, আমার হাজবেন্ডও ভালো চাকরি পাইছে আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো চাকরি পাইছিলাম, যেটা পার্লারটা থাকলে এতদিন আমার হয়তো পার্লার থাকতো। আল্লাহর রহমতে আমার এটা বিশ্বাস, যদি আমি তখন সেই মুহূর্তে যদি করোনা ভাইরাসটা না আসতো আমারও একটা এখন পার্লার থাকতো। তো যাই হোক, যেটা হয় না সেটা আর আফসোস করে লাভ নাই। আর এখন তো খাদ্দামা শোনা লাগতো না যে আমি খাদ্দামার কাজ করতে গেছি। আচ্ছা আমি বুঝি না, মানে সৌদিতে আমার অনেক বকর করলাম, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।